ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে 27 জনের মৃত্যু, আহত প্রায় অর্ধশত, আটক 8, তদন্ত কমিটি গঠন। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় মূসক দিবস। রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, করদাতাদের সচেতনতা বাড়ানোর তাগিদ অর্থ প্রতিমন্ত্রী। রাজধানীতে উঠছে ঈদের কেনাকাটা, ভিড় বেড়েছে দর্জি বাড়িতেও। উৎসবের পোশাক তৈরিতে ব্যস্ত টাঙ্গাইলের তাঁত শ্রমিকরা। এবং রাজধানীতে সিএনজি চালিত অটোরিকশায় মিটার না মেনে নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। অনিয়মের হাতে জিম্মি সাধারণ মানুষ, বিআরটি এর কাছে নেই কোনো সদুত্তর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা নিয়ে আমাদের নিয়মিত, আর আমি আপনাদের সঙ্গে আছি শফিক মোহাম্মদ। ময়মনসিংহে একটি জর্দা কারখানায় মালিকের বাড়িতে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যু হয়েছে নারী এবং শিশু সহ কমপক্ষে 7 জনের। এদের বেশিরভাগই নারী এবং শিশু, আহত হয়েছেন প্রায়। তাদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে এই ঘটনায় ওই কারখানার মালিক সহ 8 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। জাকাতের কাপড় আমি তো কামাই করে খাওয়া যাবো। প্রতি বছর আর কি শামীম সাহেবের জর্দা ফ্যাক্টরিতে কাপড় দিত, ওই কাপড় আনতে যাইতো আমাদের ক্যাম্পে থেকে অনেক মেয়ে ছিল। আমাদের ঈদ আল্লাহ কবুল করলো না, আমাদেরকে বাতম দিয়ে দিল। এভাবেই আহাজারি করছেন ময়মনসিংহ শহরের অতুল চক্রবর্তী রোডের নুরানি জর্দা ফ্যাক্টরির মালিক শামীম তালুকদারের বাসায় জাকাতের কাপড় নিতে এসে পদদলিত হয়ে নিহতদের স্বজনেরা। প্রিয়জনের এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। ডেয়ারি ক্যাম্পে কাঠ দিছিল, এই কাঠ নিয়েই মা গেছিল শাড়ি আনতে। শুধু আমার মা তো না, আরো অনেকে মারা গেছে। গেটটা পিছন থেকে মানুষ ডাকাইতেছে, ডাকানোর পরে গেটটা খুললে দিছে না, খুললে গেছে। খুললে যাওয়াতে সামনে আসছিলাম, সামনে আছে ওটি সবার তলো করছে। এখানে মানুষ আসতেছে, ভ্যানে আসতেছে, রিক্সা আসতেছে, অটোতে আসতেছে, অনেক লোক। কেউ আসতেছে বাচ্চা, শিশু, মেয়ে, বৃদ্ধ বা একটু কম বয়সী। একটা লাশ পাইলাম না আমি, জীবিত সব আপনার ডেড। শুক্রবার ভোরে জাকাতের কাপড় নিতে এসে শত শত লোক হুড়োহুড়ি করে একসাথে বাসায় প্রবেশ করতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থল ও হাসপাতাল থেকে মৃতদেহ স্বজনেরা নিয়ে যাওয়ায় নিহতদের সঠিক সংখ্যা নিরূপণ করা যায়নি। তবে শহরের বিভিন্ন এলাকা থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে এনে রাখা হচ্ছে। এখন পর্যন্ত আমরা লাশের সন্ধান পেয়েছি 20 জনের অধিক। তবে অনেক আহত এবং নিহত ব্যক্তির লাশ এদের সাথে যারা ছিল তারা ঘটনাস্থল থেকে নিয়ে গেছে। এ কারণে সঠিক সংখ্যাটা আমরা বলতে পারছি না। এদিকে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা। এই অবহেলা জড়িত যে কারণটা যে ঘটিয়েছে জাকাতের কাপড় দেওয়ার নামে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, প্রায় 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং এই যে অবহেলা জড়িত যে মৃত্যু যে ঘটিয়েছে, এটার জন্য আইনানুগ ব্যবস্থা আছে আমরা নিচ্ছি। এদিকে এ ঘটনায় বাড়ির মালিক শামীম তালুকদার সহ 8 জনকে আটক করেছে পুলিশ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দিনভর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে জাতীয় মূসক দিবস 2015। সকালে রাজধানীর সেগুনবাগিচায় এই উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এ সময় বেলুন এবং পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এবারের মূসক দিবসের প্রতিপাদ্য বিষয় সময় মতো মূসক দেব, দেশ গড়ায় অংশ নেব। অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান সহ কর্মকর্তা কর্মচারীরা এই শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শুরুর আগে দেয়া এক বক্তব্যে করদাতাদের সচেতনতা বৃদ্ধি এবং কর দিতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম এবং সেবার মান উন্নয়নের তাগিদ দেন অর্থ প্রতিমন্ত্রী।
আমাদের এই বিশাল পরিকল্পনা দেশের জন্য রূপান্তর করতে গেলে, বাস্তবায়িত করতে হলে আপনাদের সার্বিক সাহায্য, সহযোগিতা, দেশপ্রেম, সকল ভালো গুণাবলীর সমাহার করতে হবে। আমার বিশ্বাস এনবিআর যে পর্যায়ে এসছে এই মুহূর্তে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশটাকে চালাতে চাচ্ছেন তার সঙ্গে মিল রেখে এনবিআর এর কাজেও আমরা দেশপ্রেমের লক্ষণ দেখব। 2015-16 অর্থ বছরের জন্য 64,263 কোটি টাকা মূসক আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে স্বচ্ছতা এবং জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান। বৃহস্পতিবার সকালে এনবিআর সম্মেলন কক্ষে মূসক দিবস এবং মূসক সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এছাড়া বিপণী বিতানগুলোতে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার বা ইসিআর স্থাপন, সরকারি কোম্পানিগুলোর বকেয়া মূসক আদায়, এনবিআর বিদ্যমান সমস্যার সমাধানের কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ব্যাটের যে সংগ্রহের যে বিষয়টা, এটা চ্যালেঞ্জের সম্মুখীন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে আমাদের যে বকেয়া পাওনার যে বিষয়টা আছে, গ্যাস ডিস্ট্রিবিউশন খাতে আমাদের বকেয়া বিপুল পরিমাণে বকেয়া দাঁড়িয়েছে। সেসব প্রতিষ্ঠান আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা নিয়মিতভাবে মূসক এবং আয়কর পরিশোধ করবেন। রাজধানীর কাঁচাবাজারে বেগুন, শসা, পেঁপের দাম কমলেও দাম বেড়েছে পটল, কাঁচামরিচ, টমেটো সহ করলা সহ বেশিরভাগ সবজির। মাছ বাজারে প্রতি হালি ইলিশের দাম বেড়েছে 1,000 টাকা পর্যন্ত। বেড়েছে অন্যান্য মাছের দামও। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানে বন্যা এবং বৃষ্টিকে দুষলেও বাজার মনিটরিং এর দাবি ক্রেতাদের। ব্রয়লার মুরগির দাম বাড়লেও স্থির রয়েছে গরু, খাসির মাংসের বাজার। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান সবুজ। রমজানের শুরুতে রাজধানীর বাজারে সব ধরনের সবজির চলতি সপ্তাহে অনেকটাই কম শসা, বেগুন, পেঁপে সহ বেশ কিছু সবজির দাম। 40 টাকা কমে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়, 10 টাকা কমে পেঁপে 30 ও শসা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। তবে দাম বাড়ার তালিকায় রয়েছে কাঁচামরিচ, করলা, পটল, ধনেপাতা, কাঁকরোল সহ বেশিরভাগ সবজি। পটল ছিল 30 টাকা, এখন 40 টাকা। উস্তা করলা ছিল 50 টাকা, এখন 60 টাকা। গাজর, ধনেপাতা, কাঁচামরিচ এগুলোর দামটা গত সপ্তাহ থেকে বর্তমানে অনেকটাই বেশি। কাঁচামরিচ 100 টাকা কেজি, এখন 140 টাকা, 50 টাকা। তারপরে টমেটো ছিল 80 টাকা, বর্তমানে 100 টাকা। সবকিছুর দাম এত বৃদ্ধি, আসলে খুব কষ্টকর হবে দৈনন্দিন বাজার করে খাওয়া দাওয়া। সরকার এগুলি কন্ট্রোল না করলে আসলে আমাদের সম্ভব না। দাম বেড়েছে মাছ বাজারেও। গত সপ্তাহের তুলনায় কেজি ওজনের 1 হালি ইলিশের দাম বেড়েছে 1000 টাকা পর্যন্ত। পাশাপাশি সরবরাহ কমের অজুহাতে বেড়েছে রুই, কাতলা, কই, ট্যাংরা, পাবদা, চিংড়ি সহ প্রায় সব ধরনের মাছের দাম। আগে যেটা ছিল 6000 টাকা আলি, এটা 7000, 7500 টাকা দাম হয়েছে। ওজন 1 কেজি 700 গ্রাম পড়বে 800 টাকা পিস। আলি পোতে 200-300 টাকা বাড়তি। কেজিতে 100-150 টাকা বেশ কমে সব মাছের দাম। বোয়াল 400-500 টাকা কেজি, আয়ের 500-600 টাকা কেজি। পাইকারি মার্কেট আর খুচরা মার্কেটের ডিফারেন্সটা অনেক বেশি। মাছে কিন্তু সাপ্লাই কম নাই, দামও অনেক বেশি। মানুষের কিনতে হয় যে কিনতেছে। এদিকে প্রতি পিস দেশি মুরগি 220 থেকে 350 টাকায় বিক্রি হলেও কেজিতে 10 টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। 50 টাকা কিনা, 60 টাকা বেশি, 55 টাকা বেশি। তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের বাজার। প্রতি কেজি খাসি 550 আর গরুর মাংস বিক্রি হচ্ছে 380 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার পাথরাইলে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁতপল্লীর শ্রমিকরা। মহাজনের কাজের বাড়তি চাপ এবং নিজেদেরও কিছু বাড়তি আয়ের আশায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিরামহীন পরিশ্রম করছেন তাঁতিরা। তাদের অভিযোগ, অন্যান্য শ্রমিকদের মতো কাঙ্ক্ষিত পরিমাণের বোনাস পাচ্ছেন না তারা। তবে সাবেক জেলা তাঁত মালিক সমিতির সভাপতির দাবি, তাঁত শ্রমিকরা স্থায়ীভাবে কোনো কারখানায় কাজ করে না, তাই বোনাস পাওয়ার যোগ্য তারা নন। কাদির তালুকদারের পাঠানো তথ্য এবং রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বাংলার রমণীর কাছে প্রিয় একটি নাম টাঙ্গাইলের শাড়ি। শাড়ি টাঙ্গাইলকে এনে দিয়েছে বিশ্ব পরিচিতি। তাঁত শাড়ির স্বর্গরাজ্য হিসেবে খ্যাত জেলার পাথরাইলের তাঁতপল্লীতে এখন ব্যস্ত সময় পার করছেন তাঁতিরা। খটখট শব্দে মুখরিত হচ্ছে এলাকার আকাশ বাতাস। বিরামহীন দক্ষ হাতগুলো মাকু চালিয়ে প্রায় অর্ধশত ডিজাইনের শাড়ি তৈরি করছে।
যুগ যুগ ধরে বাঙালি নারীর রূপ সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে এখানকার তাঁতিরা বেনারসি, সিল্ক, জামদানি, বালুচুরি, তসর সহ নানা ধরনের শাড়ি তৈরি করছেন। প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে শাড়ি কিনতে আসছেন খুচরা ক্রেতা ও পাইকাররা। ক্রেতারা জানান টাঙ্গাইল শাড়ির কোনো বিকল্প নেই। উৎসব মুখর ঈদ আমাদের, একটু কালারফুল শাড়ি, সেগুলোই নেওয়ার জন্য বেশি চেষ্টা করছে আর কি। শাড়িগুলো গুণে মানে একদমই পারফেক্ট, এর পাশাপাশি এখানে দামটা রিজনেবল। সামনে ঈদ, তাই বাড়তি আয়ের আশায় দিন রাত পরিশ্রম করছেন তাঁতিরা। তবে তাদের অভিযোগ বোনাসের পরিমাণ সে তুলনায় অনেক কম। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করি, কিন্তু আমাদের যে পাওনাটা ওইটা আমরা পাই না। বোনাস দিছে, মানে কাপড়ের প্রতি 10 টাকা বাড়া দিছে, ওই 10 টাকা আমার কিছু হয় না। এদিকে তাঁত মালিকরা শ্রমিকদের কথা অস্বীকার করে পাল্টা অভিযোগ করে বলেন ঈদ উপলক্ষে শ্রমিকরা মালিকদের কাছ থেকে বাড়তি সুবিধা নিচ্ছে। 600 আছে, তার মধ্যে 700 নিয়ে যেতেছে, বুঝছেন। তার তো মনে করেন যে 10 টাকা তো পাবে না, কিন্তু তার চেয়েও ঈদ আসলে পরে ওরা মনে করেন যে 20-50 টাকা 100 টাকা বাড়িয়ে নিয়ে নেয়। এদিকে টাঙ্গাইল জেলা তাঁত মালিক সমিতির সভাপতি জানান টাঙ্গাইলের তাঁত শ্রমিকরা স্থায়ীভাবে কোনো কারখানায় কাজ করে না, তাই বোনাস পাওয়ারও যোগ্য না তারা। তাঁত শ্রমিকরা আসলে পার্মানেন্ট হয় না, ওই 2-4টা দেখা যায়, 2-4টা থাকে, ওই 15 দিন, 1 মাস, 6 মাস, 8 মাস কাজ করে দেখা যায় সে ওই সংস্থায় কাজ করে না। সুতরাং সে কি করে বোনাসটা পায়? জেলায় 64,120টি তাঁত রয়েছে, আর মালিকের সংখ্যা 10,000 এবং শ্রমিক রয়েছেন 1.5 লাখ। সময় সংবাদ, টাঙ্গাইল। ঈদের পোশাকে নতুনত্ব কেনা চাই, আর তাই গদবাঁধা পোশাক বাদ দিয়ে নিজস্ব নকশায় পোশাক বানিয়ে নিজেকে একটু আলাদা করে উপস্থাপন করতে দর্জি বাড়িতে ছুটছেন ফ্যাশন সচেতন অনেকেই। অন্যদিকে চাহিদা অনুযায়ী পোশাক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দর্জি কারিগররা। নতুন কাপড়ের অর্ডার নেওয়া শেষ হয়েছে অনেক আগেই, এখন চলছে গ্রাহকদের মনে আঁকা নকশাগুলোর বাস্তব রূপ দেওয়ার কাজ। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। নগরীর দর্জিপাড়ার এই খটখট শব্দই বলে দিচ্ছে দরজায় করা নাড়ছে ঈদ। তাই এখন আর ফুসরত নেই, দিন রাত এক করে অবিরাম ঘুরে যাচ্ছে এই সেলাই যন্ত্র। অনেক প্রেশার, কারণ আমরা তো 15 রোজাই মনে করেন যে অর্ডার বন্ধ করে দিচ্ছি। এখন সময়ও বেশি নাই, মনে করেন যে সারা রাত দিন রাত 24 ঘন্টায় মেশিন চলে। গাউন যেগুলো ফ্রক ওগুলো আপনার 2000 টাকা, তারপর ওগুলো কাজ বুঝে আর কি আমরা এরকম রেট রাখতেছি। গতবারের মতো এবারও ফ্লোর টাচিং গাউন, পালাজো সহ লম্বা ঝুলের কামিজে বাহারি ডিজাইনের পোশাক বানাচ্ছেন গ্রাহকরা। রেডিমেডটা মানে ফিটিং ভালো আসতেছে না, আর তাছাড়া মনে করেন যে রেডিমেডের সবাই তো মানে কমান হয়ে যাচ্ছে, আর এখন মনে করেন যে নিজের পছন্দ মতো বানাচ্ছি, কারণ এটা আনকমন হচ্ছে, দেখতেও ভালো লাগছে, নিজের কাছে আনন্দ লাগছে। আমি 15-20 দিন আগে কাপড় দিয়ে গিয়েছিলাম, বাড়িতে চলে যাব, এই জন্য নিতে আসলাম আর কি। নারীদের পাশাপাশি হাল ফ্যাশনের পোশাক বানাতে পিছিয়ে নেই পুরুষরাও। নিজের চাহিদা আর রুচি মতো বাহারি পাঞ্জাবি, শার্ট, প্যান্ট সেলাই করে নিচ্ছেন দর্জি ঘরগুলোতে। কাতানের ভিতরে আর কি ওটা বেশি চলছে ঈদের উপলক্ষে, কারণ ঈদের ওটা পার্টির জন্য আর কি বেস্ট। আর ওটার ভিতরে কিছু কাজ চলতেছে, প্লাস বেলভেটের জন্য বেলভেটটা কলার ইউজ করে কপে এবং প্লেটে, অরেবিন, গিজা, তারপর প্যান্টের আপনার এমন ময়ূর আছে, ওসিএম আছে, লিলেন ক্লাব আছে, মানে এক একজনের রুচি যেটা। রমজানের প্রথম থেকেই ব্যস্ততা শুরু হলেও ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকায় এখন যেন আর দম ফেলার সময় নেই নগরীর দর্জি ঘরগুলোর। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের আর মাত্র 1 সপ্তাহ বাকি, আর তাই কেনাকাটায় সরগরম রাজধানীর বিপণী বিতানগুলো। ছুটির দিনে কেনাকাটায় চিত্র আরো জমজমাট। ঈদের কেনাকাটার খবর জানাতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের রিপোর্টার মোস্তফা মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি মোস্তফার কাছে। শুক্রবারের সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে রাজধানীবাসীর মধ্যে যেহেতু ঈদ দোরগোড়ায় চলে এসেছে, সো ঈদের যে কেনাকাটা, সেই কেনাকাটার কিন্তু একটা তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং সকাল থেকেই আরো জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি উপেক্ষা করে আমরা দেখতে পেয়েছি যে নিউ মার্কেটে কিন্তু প্রচুর ক্রেতা দর্শনার্থী এসেছেন এবং তারা ঘুরে ঘুরে দেখছেন, যেহেতু ঈদ দোরগোড়ায়, তো সেই তাদের পছন্দের যে জামা কাপড়টি সেটি কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছেন। তো এই ঢাকা নিউ মার্কেটে কিন্তু সব শ্রেণী পেশার মানুষই আসেন। তো আমরা এখন একটি দোকানে ঢুকছি, এখানে মূলত ছেলেদের পোশাক পাওয়া যায়, শার্ট, পাঞ্জাবি, এখানে বিভিন্ন দরের এবং বিভিন্ন রঙের কিন্তু পোশাক এখানে আছে। আমরা একজন বিক্রয় প্রতিনিধির সাথে এখানে কথা বলবো। তো আপনার সাথে একটু কথা বলতে চাই। তো ঈদ তো দোরগোড়ায় চলে এসেছে, তো আজকে আসলে
আপনাদের বেচা বিক্রির কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না, মোটামুটি অনেক কাস্টমার দেখা যেতেছে। তো সময় সাপেক্ষে বোঝা যাবে শেষ পর্যন্ত কি হয়। তো আবহাওয়া একটু খারাপ, তবুও ইনশাআল্লাহ ভালো কাস্টমার হচ্ছে। যদিও আসলে ক্যালেন্ডারের হিসেবে আরো একটা শুক্রবার আমাদের পাওয়ার কথা রোজার ঈদের আগে, কিন্তু আজকে ঢাকার বাইরে যারা যাবেন তাদের আসলে আজকের এই মূলত কেনাকাটাটা সারার কথা। তো সেই ক্ষেত্রে আসলে সকাল থেকে আপনারা কি ধরনের সাড়া পাচ্ছেন? না, সকাল থেকে যা বোঝা যেতেছে মার্কেটে অনেক কাস্টমার। তো আমরা আশাবাদী ইনশাআল্লাহ এরকমই যদি থাকে আমাদের অবস্থা আরো ভালো পরিবর্তনের দিকে আসবে। আর যদিও ঢাকার বাইরে যারা চলে যাবে, যাদের ইচ্ছুক, তারা হয়তো দেখা গেছে ব্যবসার কোনো ক্ষতি আসবে না। হ্যাঁ, এরকমই চলতে থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা এখানে দেখছি মূলত ছেলেদের যে পোশাক দেখতে পাচ্ছি, তো আপনার এই পোশাকগুলো সম্পর্কে একটু বলেন, যেগুলোর দামের রেঞ্জটা কিরকম? রেঞ্জ বাজার দর তুলনামূলক আমরা অনেক কমে রাখছি, কারণ বিভিন্ন তৈরি পোশাকের ক্ষেত্রে দেখা গেছে আমাদের দেশি পোশাক আছে, তারপর বাহিরের কিছু আছে। তো ওই অনুযায়ী দেশের যে পরিস্থিতি আমরা খুব কমে দিচ্ছি, সীমিত একটা লাভ অংশ ধরে, আহামরি কিছু না। তবে আমার মনে হয় না যে কাস্টমার ক্রেতার জন্য অসুবিধা হবে ইনশাআল্লাহ। তো একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই, আপনি কেমন দেখছেন? জি, বাজার তো ভালো, আর কালেকশনও অনেক আছে, আর রেঞ্জের ভিতরেই আছে মনে হচ্ছে এখন পর্যন্ত। তারপরও আমরা যেহেতু ক্রেতা, সেহেতু একটু বাছাই করে দেখবো যে বেস্টটা না। তো আসলে শুক্রবার চলছে, আজকে সারাদিনই হয়তো যতই বেলা বাড়বে ততই কেনাকাটার ধুম কিন্তু আরো বাড়বে এবং ভিড়ও বাড়বে। তো শুক্রবারের সকালে এই ছিল আমার কাছে ঢাকা নিউ মার্কেটে ঈদ কেনাকাটার খবর। নিউ মার্কেট এলাকা থেকে ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার মোস্তফা মাহবুব। দ্বিতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট কিনতে গত রাত থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ছিল ভিড়। আজ দেওয়া হচ্ছে 14 জুলাইয়ের টিকিট, কিন্তু আজকের টিকিটের জন্য লাইনে দাঁড়াই গতকাল সন্ধ্যার পর থেকেই। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 9টায় খুলে দেওয়া হয় কাউন্টারগুলো, শুরু হয় টিকিট বিক্রি। পুরুষদের পাশাপাশি নারীরাও আগেভাগেই স্টেশনে এসে ভিড় করেন। অনেকেই বলছেন ঈদের আগে সড়কপথে অনেক বেশি যানজট থাকে, আর তাই যাত্রাপথের ভোগান্তি এড়াতে আগেভাগেই ট্রেনের টিকিট সংগ্রহ করতে এসেছেন তারা। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রেল পুলিশকে টহল দিতে দেখা যায়। মানুষের ভিড় আর সবার এত অপেক্ষা, তারপরে আমরা ঈদে বাসায় যাব, অনেক বেশি আনন্দ লাগতেছে, এটাই সবচেয়ে বড় পাওয়া। অনেক বেশি অপেক্ষার পর আমরা আশা করতেছি টিকিট পাবো। প্রশাসন যদি 7টা বাজে টিকিট দিয়ে দিত তাহলে মানুষের দুর্ভোগটা কম হতো। বাসে তো অনেক জ্যাম থাকে, এর জন্য ট্রেনে মূলত অনেক সহজে যাওয়া যাচ্ছে জ্যাম ছাড়া, এর জন্য মূলত এত কষ্ট করে এখানে বসে থাকা সেই সকাল থেকে। এই কষ্টটা তখনই পূর্ণ হবে যখন আমার টিকিটটা হাতে পাবো। এই টিকিটটা হাতে পাওয়ার পর যখন আমার বাসায় গিয়ে বাবার সঙ্গে আনন্দের সঙ্গে ঈদ করবো এবং সব কষ্ট ভুলে যাবো। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। ট্রেনের আগাম টিকিট বিক্রির খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি মামুনের কাছে। মামুন, টিকিট প্রত্যাশীরা এসেছেন, তারা আসলে একটি অভিযোগ করেছেন যে টিকিট দেয়ায় ব্যাপক ধীরগতি হচ্ছে, এবং এ বিষয়ে আমরা আসলে সরেজমিনে এসেও দেখেছি আসলে টিকিট দেওয়ার যে প্রক্রিয়া এটি খুবই ধীরগতি সম্পন্ন। এই ব্যাপারে আমরা স্টেশন ম্যানেজার শীতাংশু চক্রবর্তীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে ধীরগতি হচ্ছে, এবং এই বিষয়ে আমরা আসলে সরেজমিনে এসেও দেখেছি আসলে টিকিট দেওয়ার যে প্রক্রিয়া এটি খুবই ধীরগতি সম্পন্ন। এই ব্যাপারে আমরা স্টেশন ম্যানেজার শীতাংশু চক্রবর্তীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে আসলে পরবর্তীতে এই বিষয়গুলো আরো সংস্কার করা হবে, কিন্তু টিকিট দেওয়ার যে ধীরগতি এটি তিনিও স্বীকার করেছেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি শফিক, যে প্রত্যেক দিন এখান থেকে টিকিট ঈদ উপলক্ষে ছাড়া হচ্ছে এবং আজ দেয়া হচ্ছে 14 জুলাইয়ের অগ্রিম টিকিট। আপনি জানেন যে গতকাল থেকে অগ্রিম টিকিট দেওয়া শুরু হয়েছে এবং গতকাল 9 জুলাই দেওয়া হয়েছে 13 জুলাইয়ের অগ্রিম টিকিট। তো শফিক, 100% টিকিটের মধ্যে এখান থেকে কিন্তু 65% টিকিট উন্মুক্ত থাকছে সবার জন্য, 25% অনলাইনে, 5 ভাগ রেলওয়ে কর্মকর্তা কর্মচারী এবং 5 ভাগ ভিআইপিদের জন্য থাকছে। শফিক, অনেক অপেক্ষা, অনেক প্রতীক্ষার পরে অনেকে যারা টিকিট পাচ্ছেন তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত অবস্থায় এখান থেকে যাচ্ছেন। আমরা দেখেছি তারা বলছেন যে এত অপেক্ষার পরেও যখন টিকিট পাচ্ছি তখন তাদের সব ক্লান্তি কিন্তু দূর হয়ে যাচ্ছে। কিন্তু পাশাপাশি আবার হতাশাও প্রকাশ করেছেন যারা একেবারে পেছনের সারিতে দাঁড়িয়ে আছেন। তারা এই যে
টিকিট দেওয়ার যে ধীর গতি, এই ধীর গতির কারণে তারা অনেকে হতাশা প্রকাশ করেছেন যে শেষ পর্যন্ত 5টার ভেতরে তারা আসলে টিকিট পাবেন কি না, এ বিষয়ে তারা শঙ্কা প্রকাশ করেছেন। আরেকটা বিষয়, কালোবাজারি এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা, সেটা যদি একটু বলতে হয় তো কালোবাজারি রোধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর অবস্থানে রয়েছে, আমরা সকাল থেকে এসে দেখেছি। আর কালোবাজারি হচ্ছে এমন অভিযোগ কেউ কেউ করলেও কিন্তু আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ দেখাতে না পারা এই কালোবাজারির সেই অভিযোগগুলো আসলে অস্বীকার করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর এখানে যে পরিমাণ এখন জনসমাগম রয়েছে, সেই জনসমাগম কিন্তু কমার বিন্দুমাত্র নাম নেই, বরং কিছুক্ষণ আগ থেকে এই এখানকার যে টিকিট প্রত্যাশীদের সংখ্যা সেটা কিন্তু বাড়তে শুরু করেছে আরো। তো বিকেল 5টা পর্যন্ত চলবে এই টিকিট দেয়া। আবার আপনাকে হয়তো জানাবো এখানকার খবর। শফিক। মামুন, আপনাকে ধন্যবাদ। কমলাপুর থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রির খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কামরুজ্জামান মামুন। দুর্নীতির কারণে বছরে জিডিপির প্রবৃদ্ধির 2 থেকে 3% ক্ষতিগ্রস্ত হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত। সামাজিক এবং রাজনৈতিক সমস্যায় ক্ষতি হয় অন্তত প্রবৃদ্ধির 1%। বৃহস্পতিবার এনইসি মিলনায়তনে 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। উন্নয়নের বড় বাধা দুর্নীতি। 2 থেকে 3% প্রবৃদ্ধি কম হয় দুর্নীতির কারণে। রাজনীতি ও সামাজিক সমস্যায় 1% মতো ক্ষতি হয়। তবে আমি বিশ্বাস করি অর্থনৈতিক শক্তি রাজনৈতিক শক্তিকে পরাস্ত করবে। 7ম পঞ্চবার্ষিকীতে 18.7 মিলিয়ন লোকের কর্মসংস্থান পরিকল্পনা আছে। বিনিয়োগও বড় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আশা করছি উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখবে। অর্থের অপচয় কমাতে আর কাজের গতি বাড়াতে অর্থ বছরের প্রথম 2 মাসের মধ্যেই প্রকল্পসমূহের অর্থ ছাড়ের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট প্রকল্প বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। পাশাপাশি হাইটেক পার্ক সহ চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নেন পরিকল্পনা মন্ত্রী। এ সময় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আমরা প্রকল্পগুলা অনুমোদন দিব বছরের শুরুতে, এবং তারা অনেক লম্বা সময় পাবে এগুলা পরিকল্পিতভাবে এগুলা এক্সিকিউট করার জন্য। আমার মনে হয় এতে করে আমাদের প্রকল্প বাস্তবায়নে যেমনি গতি বৃদ্ধি পাবে, গতিশীলতা বাড়বে, ঠিক তেমনি ভাবে আমাদের প্রকল্পগুলা আমি বিশ্বাস করি যে আমাদের অনেক সময় বাঁচবে এবং আমাদের যে অপচয় যেটা হয় সেটা আমরা কিছুটা হলেও আমরা রোধ করতে পারবো। রাজধানীতে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সিএনজি চালিত অটোরিকশার অনিয়ম। মিটার তো মানা হচ্ছেই না, উপরন্তু নেওয়া হচ্ছে নির্ধারিত ভাড়ার কয়েক গুণ বেশি। এসব অনিয়মে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আর রমজান মাসে যেন আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে এর চালকরা। বছরের পর বছর এভাবে চললেও নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি এর নেই কোনো সদুত্তর। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানীর কমলাপুরে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন এই ভদ্রলোক। সারাদিন রোজা রেখে অফিস শেষে বাসায় ফেরার জন্য খুঁজছেন একটি অটোরিকশা, কিন্তু কোনোভাবেই মিলল না নিজের সাধ্যের মধ্যে একটি বাহন। নগরীর অধিকাংশ নাগরিকই এখন এই মাহমুদুলের মতো অসহায়, আর রমজান মাসে সেই অসহায়ত্বের মাত্রা তীব্র থেকে যেন তীব্রতর হয়ে উঠেছে। সড়ক বিভাগের সবশেষ নির্ধারিত হার অনুযায়ী সর্বনিম্ন ভাড়া 25 টাকা, আর পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য নির্ধারিত আছে 7 টাকা 64 পয়সা। কিন্তু বাস্তব অবস্থা এতটাই নাজুক যে একথা চালকদের বলতে গেলে অনেক ক্ষেত্রে যাত্রীকেই হতে হয় অপমানিত। সিএনজি ঠিক করতে যায়, সিএনজি চায় আপনি 400 টাকা 500 টাকা, মিটারে যেতে চায় না। যেখানে 50 টাকার ভাড়া সেখানে 200 টাকা ভাড়া চায়। তারা বলে আমাদের বেশি জমা দিতে হয়, কিন্তু বেশি জমা দিতে হলে আমরা কি করব? অটোরিকশা চালকদের দাবি, মালিকরা বেশি জমা আদায় করেন বলেই তারা বেশি ভাড়া নিতে বাধ্য হচ্ছেন। জমা 600 টাকা হওয়ার কথা, এখন দিনের রাতে মিলে 1400 টাকা নেয়। এদের রেটে চলতে হবে, আমি চালাবো না, আরেকজন চালাইবো। রাস্তার পুলিশে যে যন্ত্রণা করে এইভাবে দেখাইটাই মনে করেন টাকা টাকা নিতেছে। বিষয়টি দেখভালের দায়িত্ব যাদের, সেই বিআরটি এর কাছে এসব অনিয়মের বিষয়ে মিলল না কোনো সদুত্তর।
উল্টো সাফাই গাইলেন মালিকদের। বিষয়টা আসলে ওরা বেশি ভাড়া নিচ্ছে ঠিকই, আমরা এটা নিয়ে একটা মিটিংও করছি তাদের সাথে, নতুন ভাড়া নির্ধারণ করবো কিনা। এছাড়া বর্তমান বাজারে তাদের টায়ার টিউবের মূল্যবৃদ্ধি অন্যান্য বৃদ্ধির কারণে সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা এখনো পর্যন্ত এনফোর্স করতেছি, কিন্তু এটা কার্যকরী কেন হচ্ছে না বুঝছেন, কিন্তু রাস্তায় আমরা যথাযথভাবে এনফোর্স করতেছি। সংশ্লিষ্টরা বলছেন শুধু কাগজে কলমে নয়, জনগণের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে নিয়ন্ত্রক সংস্থাকেই নিতে হবে সবচেয়ে বেশি কার্যকরী উদ্যোগ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ব্রিটেন থেকে বাংলাদেশে দ্রুত মালামাল পাঠানোর ক্ষেত্রে একমাত্র মাধ্যম হলো এয়ার কার্গো। বিমানের নতুন এই আয়ের খাত কার্গো বর্তমানে বাংলাদেশি কমিউনিটিতে একটি সম্ভাবনাময়ী ব্যবসা। লন্ডন থেকে বাংলাদেশ রুটে বিমানে কার্গোর প্রায় 65% বুকিং হয় জেএমজি কার্গোর মাধ্যমে বলে জানান বাংলাদেশ বিমানের ইউকে কান্ট্রি ম্যানেজার। বিস্তারিত জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বাংলাদেশের প্রিয়জনের কাছে নিত্য প্রয়োজনীয় মালামাল কিংবা উপহার সামগ্রী দ্রুত পাঠানোর মাধ্যম হলো এয়ার কার্গো। কার্গো সেবাকে পুরো কমিউনিটির মাঝে পরিচয় করিয়েছে জেএমজি। যুক্তরাজ্যে বিমান বাংলাদেশের একমাত্র কার্গো সেলস এজেন্ট জেএমজি। শুধু ব্রিটেন নয়, পুরো ইউরোপ জুড়ে রয়েছে জেএমজির নিজস্ব অফিস। গ্রাহকদের চাহিদার কারণে আমরা ধীরে ধীরে আমরা অগ্রসর হই। সমগ্র ইউকেতে 250 ও বেশি আমাদের এজেন্ট রয়েছে। আমরা ফ্রান্স, স্পেন, পর্তুগাল এবং ডেনমার্কে আমাদের নিজস্ব শাখা ওপেন করেছি। বিমানের ইউকে কান্ট্রি ম্যানেজার জানালেন লন্ডন থেকে বাংলাদেশ রুটে বিমানের কার্গো প্রায় 65% বুকিং হয় জেএমজি কার্গোর মাধ্যমে। জেএমজি কে আমি বলতে পারি দেশের লন্ডন থেকে সিলেট এবং ঢাকা গন্তব্যস্থলে কার্গো পরিবহনকে সে একটি বৈপ্লবিক রূপ দিয়েছে এবং বিমানের মেজরিটি কার্গো জেএমজির মাধ্যমে পরিবহিত হয়ে যাচ্ছে। একসময় গ্রাহকদের বিশ্বাসের অভাবে কার্গোর তেমন প্রচলন না থাকলেও এটি এখন একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে বলে জানালেন জেএমজির এই উদ্যোক্তা। ইন্টারন্যাশনালি এই ব্যবসার অনেকটি মুড রয়েছে। আমি আশা করব আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরা এই ব্যবসাতে আসবে এবং এই ব্যবসা খুবই প্রফিটেবল এবং সম্মানজনক একটি ব্যবসা। প্রতি বছর প্রায় 1200 মেট্রিক টন মালামাল বাংলাদেশে পাঠিয়ে থাকে জেএমজি। বেশ কয়েক বছর আগেও পুরো বাংলাদেশি কমিউনিটি নির্ভর ছিল রেস্টুরেন্ট ব্যবসার উপর। তবে তারা ধীরে ধীরে এখন অন্যান্য সেক্টরে তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। দাতা গোষ্ঠীর কাছে অর্থ সহায়তার বিপরীতে নিজেদের আর্থিক পুনর্গঠনের একটি পূর্ণাঙ্গ প্রস্তাব ইউরোজোনের কাছে জমা দিয়েছে গ্রিস। বৃহস্পতিবার শেষ সময়ে মাত্র 2 ঘন্টা আগে প্রস্তাবটি জমা দেয় গ্রিসের বামপন্থী সিপ্রাস সরকার। আগামী 2 বছরে 1200 কোটি ইউরো পাওয়ার প্রস্তাব দিয়ে সংস্কার পরিকল্পনা জমা দেওয়া হয়েছে বলে জানায় গ্রিক দৈনিক পত্রিকা ক্যাথি মেরিনি। বিভিন্ন খাতে কর বাড়ানো এবং পেনশন খাতের পুনর্গঠনের বিষয়টি গ্রিসের দেয়া প্রস্তাবে উঠে আসে। প্রস্তাবটি শনিবার ইউরোজোনের বৈঠকে তোলার কথা রয়েছে, আর পরের দিন তা তুলে ধরা হবে ইইউ এর পূর্ণাঙ্গ সম্মেলনে। এদিকে একই দিনে ইউরোপন্থীরা এথেন্সে বিশাল র্যালি করে কয়েক হাজার মানুষ গ্রিসের ইউরোজোনে রাখার পক্ষে এবং অর্থনৈতিক সংকট দূর করে ঋণ নেয়ার পক্ষে সমাবেশে অংশ নেয়। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে 27 জনের মৃত্যু, আহত অর্ধশত, আটক 8, তদন্ত কমিটি গঠন। ট্রেনের আগাম টিকিট কিনতে আজও ঢাকা চট্টগ্রাম রেল স্টেশনে ভিড়। বিআরটিসির আগাম টিকিট বিক্রিতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জাতীয় মূসক দিবস। রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, করদাতাদের সচেতনতা বাড়ানোর তাগিদ অর্থ প্রতিমন্ত্রী। এবং রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা, ভিড় বেড়েছে দর্জি বাড়িতেও। উৎসবের পোশাক তৈরিতে ব্যস্ত টাঙ্গাইলের তাঁত শ্রমিকরা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।